বিদেশি লোক বেশিরভাগই বাংলাদেশে আসে কমিশনের জন্য। বিদেশি ক্রিকেটার দিয়ে আমার মাঠ খারাপ, টাকা দিলেও কিন্তু আপনি ওই এবি ডিভিলিয়ার্সকে বাংলাদেশ টিমের কোচ বানায় ফেলতে পারেন। আমি অনেক সত্যি কথা বলি আমি অনেক মানুষের কাছে খারাপ। এই টোটাল রেজাল্ট কি জিরো যদি হয়ে থাকে তাহলে কত কোটি টাকা আপনি বাইরে পাঠিয়েছেন। আপনি বিদেশি একটা ক্রিকেটার নিয়ে আসছেন 10 বছর 15 বছর ধরে, বিদেশি ক্রিকেটার দিয়ে আমার মাঠ খারাপ, পিচ খারাপ। আবার একজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে এসছেন, হয়তো ভালো হবে। এক ক্রিকেটারকে দিবেন একটা মাঠের জন্য কয়েক হাজার কোটি টাকা, মানে কত, কয়েক কোটি, 10 লাখ টাকা মতো প্রায় মাসে। হ্যাঁ, তাহলে 2 বছরের জন্য কত কোটি টাকা হবে। বাংলাদেশে কি, আমি এটা খুবই ওয়েলকাম করি ক্রিকেটারকে, বিদেশি ক্রিকেটার খুবই ভদ্রলোক, জেন্টেলম্যান হতে পারেন, খুবই ভালো মানুষ। ক্রিকেটারকে অভিনন্দন জানাই, নতুন একজন ক্রিকেটার আসছেন। টাকা দিলেই আপনি কিন্তু ব্রায়ান লারাকেও বাংলাদেশ টিমের কোচ বানাতে পারবেন। টাকা দিলেও কিন্তু আপনি ওই এবি ডিভিলিয়ার্সকে বাংলাদেশ টিমের কোচ বানায় ফেলতে পারবেন যদি আপনি ভূতে নাচে টাকা দিলে। আমাদের দেশের যে পিচ বানানো হয়েছে বগুড়াতে, রাজশাহীতে, এই পিচগুলোতে কি কখনো আমাদের ক্রিকেট বোর্ডের লোকরা খেলেছে? আপনি জানেন যে কত ভালো উইকেট, ইভেন ভালো উইকেটের কথা বলছিলেন, ওই উইকেটগুলোতে কারা বানিয়েছে, উইকেটে খেলে আমাদের ওই উইকেটগুলো কারা বানিয়েছে পুরো হিস্ট্রি নিয়ে আমি লিখে রাখছি এখানে, কারা কারা বানিয়েছে। তা পাইলট ভাই, মানে উইকেটের কথা বলতে হলো যে বগুড়ার যে উইকেটটা ছিল, উইকেটে খেলে আমাদের আন্ডার-19 টিম ওয়ার্ল্ড কাপ জিতছে পরবর্তীতে উইকেটে প্র্যাকটিস করেই। সো মিরপুরে কি আসলে উইকেটটা বানানোই সম্ভব না? যে গামিনী আমি আপনাকে বললাম তো যে বাংলাদেশের কারা কারা কোন উইকেট বানিয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি। এখনই আমি একটু চশমা পড়া লাগবে, বিকজ আমার চোখেরও রিডিং এর প্রবলেম হয়। দেখেন, বগুড়ার উইকেট বানিয়েছেন যিনি, আমি তখন প্লেইং মেম্বার ছিলাম, আমি তখন খেলতাম। মেন ছিল হচ্ছে মিন্টু ভাই। মিন্টু ভাই মানে উনি রিটায়ার করে গেছে, এনএসসিতে চাকরি করতেন, জাতীয় ক্রীড়া পরিষদে। উনি বগুড়া উইকেট প্রথম বানান। ওখানে ছিলেন হুমায়ুন নামে একজন ছেলে এবং বেলাল ভাইয়ের নামে, আমাদের এখনও ক্রিকেট বোর্ডে বেলাল ভাই আছে। এই তিনজনে মিলে হাতে, বিশেষ করে মিন্টু ভাই ইনার হাতে বগুড়া উইকেট। আমার দেখা বাংলাদেশের বেস্ট দুটো উইকেট হচ্ছে বগুড়া এবং রাজশাহী। আমি যত জায়গায় ফার্স্ট ক্লাস খেলেছি বা বিভিন্ন জায়গায় খেলেছি। এছাড়াও খুলনার উইকেটও খুব ভালো ছিল, মেনটেন করার উপরেই উইকেট ভালো থাকে। আপনি যদি রাজশাহীর উইকেটের কথা বলেন, মেন ছিল হচ্ছে ফারুক নামে একজন ছিল, এনএসসির একজন হচ্ছে ক্রিকেটার। তখন কিন্তু ক্রিকেট বোর্ডের ক্রিকেটার ছিল না, সব ক্রিকেটার কিন্তু এনএসসি থেকে, অনেক জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, তারা বিভিন্ন স্টেডিয়ামের দায়িত্ব ছিলেন। সাথে ছিল বেলাল ভাই এবং মজিবর নামে একজন ছেলে। এই তিনজন মিলে রাজশাহীর উইকেট বানিয়েছে এবং তার পরবর্তী সময় মেনটেন্যান্সগুলো হয়েছে। আপনি ফতুল্লার যদি কথা বলেন, ফতুল্লা ছিল আলমগীর নামে একজন এনএসসির ক্রিকেটার এবং জসিম ভাই পরবর্তীতে কিন্তু চলে যায় হচ্ছে বাইরে, সিঙ্গাপুরে চলে যায় ক্রিকেটের কাজ নিয়ে। সরি, খুলনাতে, ইনি হচ্ছে খুলনাতে থাকে হচ্ছে আলমগীর ভাই এবং জসিম ভাই। এই দুজন হচ্ছে চলে, মানে সুপার উইকেট বানিয়েছিল। ফতুল্লাতে ছিল বেলাল ভাই, আমাদের যিনি এখন ক্রিকেটার হিসেবে আছে। তো কোন উইকেটটা খারাপ ছিল ভাই আপনি বলেন তো? যে আপনি বলেন তো 200-300 রানের খেলা হয় ওখানে, এত ভালো ভালো উইকেট, এত সুইং করে, এত ভালো উইকেট। আপনি মিরপুরে এরকম একটা উইকেট বানান না, দেশি লোকের কর্মসংস্থান করেন না। অনেকে বলে যে মিরপুর উইকেট বানানো সম্ভব না, আসলে 100% সম্ভব। কে বলে সম্ভব না? আরে যদি খুলনা যদি সম্ভব হয়, বগুড়া যদি সম্ভব হয়, রাজশাহী যদি সম্ভব হয়, যারা করেছে তাদেরকে দিয়েই করেন না, একটা বার ট্রাই করে দেখেন না। আপনি 10-15 বছর আপনি এই গামিনীকে আপনি টাকা দিয়েছেন বসে থেকে একটা মাঠের, এই যে ধরুন সাপোজ একটা মিরপুর মাঠকে কিউরেটরের জন্য আপনি ধরেন প্রত্যেক মাসে $10,000 দেবেন, প্রায় 10 লাখ টাকার মতো, 10 লাখ টাকা, $8,000-8,500। হ্যাঁ। তো তাহলে বলেন একটা প্রত্যেক মাসে আপনি একটা বাইরের মানুষকে দেবেন কেন? আমার দেশের 3টা লোক এখানে কাজ করতে পারতো না? দেখেন না একবার ট্রাই করে, এই মাটিটা চেঞ্জ করে তো হয়ে যায়। আমি তো আজ থেকে 7-8 বছর 10 বছর আগে বলেছি যে শুধু কালো মাটিটা চেঞ্জ করে গ্রে কালারের মাটি, যেটা বাদামি কালারের মাটি বগুড়াতে ইউজ হচ্ছে, রাজশাহীতে ব্যবহার হচ্ছে, শুধু ওই মাটিটা নিয়ে আসলেই হয়ে গেল, টপটা চেঞ্জ করে দিলে গেলো। কিন্তু পাইলট ভাই, মানে গামিনী ডিসিলভা তো বাংলাদেশের মানুষও না আসলে, তারা তো ক্ষমতার মানে কোত্থেকে আসে বা তার ক্ষমতা উৎস ছিল বা কি এমন হয়েছিল তাকে চেঞ্জ করে যাইতো না, মানে এখান থেকে? দেখেন, আমি অনেক সত্যি কথা বলি আমি অনেক মানুষের কাছে খারাপ। বিদেশি লোক বেশিরভাগই বাংলাদেশে আসে কমিশনের জন্য। আপনি বাংলাদেশের কোনো লোকের কাছ থেকে কমিশন পাবেন না। যখন আপনি ক্রিকেট বোর্ডে কাজ করবেন, আমি কাউকে ছোটো করছিলাম, ক্রিকেট বোর্ডে কারা কী ইনভলভ না ইনভলভ আমি পার্সোনাল ব্যক্তিগতভাবে আমি কাউকে বলছি না। বিদেশি লোককে নিয়ে আসলে আপনি ধরেন এজেন্টের মাধ্যমে আনবেন, আপনি একটা আলাদা কমিশন পেয়ে যেতে পারেন। তো আপনি সাপোজ একটা লোককে যদি $15,000 দিয়ে নিয়ে আসেন, আপনি যদি $2,000 করে পান প্রত্যেক মাসে, আপনার খারাপ লাগে কি? বা $3,000 করে যদি পান, খারাপ কি? এরকম যদি 3-4টা লোক নিয়ে আসতে পারেন। এই আমার কথা হচ্ছে যে একটা এই 15 বছরে যে বিদেশি লোক এত নিয়ে আসছি, বাংলাদেশ ক্রিকেটে কী ডেভেলপ হয়েছে? আমার
শুধু একটাই আনসার, আমি দিন শুধু রেজাল্ট চাইবো ভাই। আমি ইনভেস্টার, ধরেন বাংলাদেশ টিম ইনভেস্টার, ক্রিকেট বোর্ড। তো ইনভেস্টে আপনি কী রেজাল্ট পেয়েছেন বাংলাদেশ টিমের? কয়টা সাকিবের চেয়ে বেটার প্লেয়ার পেয়েছেন, কয়টা তামিমের চেয়ে বেটার প্লেয়ার পেয়েছেন, কয়টা আপনার মুশফিকের চেয়ে বেটার প্লেয়ার পেয়েছেন? এই টোটাল রেজাল্ট কি জিরো যদি হয়ে থাকে, তাহলে কত কোটি টাকা আপনি বাইরে পাঠিয়েছেন? পাইলট ভাই, আপনাকে তো অনেক সময় কথা বলতে মানুষ শোনে, তো অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে আপনি হয়তো কথা বলেন, কিন্তু পাইলট ভাইকে বা খালেদ মাসুদ পাইলটকে, যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং একটা সময় বলা হতো যে দক্ষিণ এশিয়ার সেরা উইকেট কিপার আপনি, তো সেই মানুষটাকে আসলে ক্রিকেট বোর্ডে কেন দেখা যায় না? মানে আপনার ইচ্ছাই কি নাই, নাকি অন্য কোনো কারণ? আমার 100 ভাগ ক্রিকেট বোর্ডে আসার ইচ্ছা আছে, কিন্তু আমি বিগত শুরু করেছিলাম খেলা ছাড়ার পরে কোচিংয়েও কিন্তু আসছিলাম, যে খেলা ছাড়বো আসলে কোচিংয়ে আসবো, কোচিং করাচ্ছিলাম। কিন্তু কোচিংটা হয়ে গেছিলো একটা প্যানেলের মতো। আপনি যদি ওই ক্লাব সিন্ডিকেটের মধ্যে থাকেন তাহলে আপনি কোচিংটা পাবেন, নাহলে পাবেন না। পরবর্তীতে দেখলাম যে মাঠের মধ্যে খুব 9-6 শুরু হলো, আম্পায়ার দিয়ে, আপনি সবাই জানেন খেলোয়াড়, আপনারাও জানেন যে আম্পায়ার দিয়ে টিম জিতে দেওয়া হয়। এরকম আমার চোখের সামনে 2টা ঘটনা ঘটেছিল, যার জন্য আমার কাছে খুব লজ্জা লাগতো যে আমি একজন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। খেলাধুলা তো সবাই করে, আমরা করেছি, সবাই করেছে, বিবেকের ব্যাপার। আপনি খারাপটা নেবেন কি নেবেন না, এটা হচ্ছে ধরেন নিজের উপরে। আমরা সবাই কিন্তু বড় বড় প্লেয়ার আছি, বড় বড় মানুষ আছি, কেউ 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 অনেকে বড় বড় মানুষ আছে চোর আছে, কেউ কেউ আছে না না নীতি নিয়ে বেশি থাকতে চাই, যে আমি আমার জায়গাতে থাকবো, আমার চুরি করার দরকার নেই, আল্লাহ তো ভালো দিয়েছে আমাকে, আমাকে অভাব দেয় নাই, আল্লাহ তালা আমাকে সম্মান দিয়েছে, মানুষের ভালোবাসা দিয়েছে। আর কি চাই দুনিয়ায়? রাস্তায় গেলেই মানুষ আমাকে কত সুন্দর কথা বলে, কত সুন্দর অ্যাপ্রিসিয়েট করে, আর দরকার নেই। জীবনে চলার পথে আপনার কত টাকা লাগে? তো আমার কাছে মনে হচ্ছে না, বোর্ডে আমি আর চাকরি করবো না। আমার ইচ্ছা যে বোর্ডে আর চাকরি করবো না, ক্রিকেটের কোচিংয়ে আমি অন্যান্য জায়গাতে থাকবো, কিন্তু পলিসি মেকিংয়ে থাকতে চাই। পলিসি মেকিং মানে কি, আমি ক্রিকেট ছাড়া পরে প্রচুর কাজ করি, ক্রিকেট নিয়ে কাজ করি। যেমন 7টা ক্রিকেট একাডেমি আছে, চালাই। ইভেন আপনি অনেক মানে লোকাল ক্রিকেট ইনভেস্ট, প্রচুর সোশ্যাল ওয়ার্কের সাথে থাকি, প্রচুর। আপনি যদি প্রায় জেলায় টুর্নামেন্টের সাথে আমি ইনভলভ আছি, প্রায় জেলায় টেনিস বল টুর্নামেন্ট হয়, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি টেনিস বল, বিকজ একটা ইউ নেভার নো যে টেনিস বল টুর্নামেন্ট থেকে একটা ছেলে এখন বেরিয়ে আসতে পারে। একটা অনেক সময় এরকমই ঘটনা ঘটেছে পাকিস্তানে, কিন্তু প্রচুর এরকম টেনিস খেলতে খেলতে প্লেয়ার। আমি খেলাকে খুব এনজয় করি, খেলাকে এনকারেজ করি, বিকজ হচ্ছে 2-3টা কারণ। খেলাধুলা থাকলে বাচ্চারা খুব ভালো থাকবে, রিক্রিয়েশন। সবাই যে ন্যাশনাল টিমে খেলবে তামিসা কীভাবে তা না, কিন্তু দিন শেষে যে ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেও কিন্তু সুন্দর থাকবে। সে সারাক্ষণ ওই ফোনে বসে থাকবে না, বিষণ্ণতা থাকবে না। খেলাধুলার আসলে কোনো বিকল্প নাই, আপনার রিক্রিয়েশনের দরকার আছে বাচ্চাদের জন্য। একজন খেলোয়াড় হিসেবে আমার বাচ্চারা, আমার ছেলেরা কী আশা করবে? ধরেন আমি এখন বয়স আমার হয়েছে, তো আমার ছেলের বয়স 25, তো যারা খেলবে এখন 16 বছর 15 বছর, তারা তো আমার ছেলেই। তো আমার অ্যাজ এ সিনিয়র গার্ডিয়ান হিসেবে, সিনিয়র নাগরিক হিসেবে, সিটিজেন হিসেবে আমার কাছে সেটাই আশা করবে যে আমি মাঠ বানাবো কী করে, খেলা কী করে চালাবো। আমরা হচ্ছে আইকন হতে চাই, মানে তারা তো আমাদের দেখে, ফলো করে, কী করে গাছ লাগাবো, কী করে ওই বিভিন্ন কিছু অর্গানাইজ করব। তারা আমাদের কাছ থেকে কিছু হলেও সাপোর্ট পাবে, বলবে যে না আমাদের ভাইরা কিছু করে গেছে আমাদের জীবনের জন্য। তো এই কাজগুলো করতে চাই, ইন্ডিভিজুয়ালি হয়তো করে যাচ্ছে এখন, বাট বোর্ডে আসার ইচ্ছা এই জন্য যে বোর্ডে গেলে আপনি বড় আকারে করতে পারবেন, দেশকে নিয়ে করতে পারবেন। আমি হয়তো এখন একটা শহরকে নিয়ে করছি, রাজশাহী বা যেখানে যেন টুর্নামেন্ট হচ্ছে, গাজীপুরে টুর্নামেন্ট হচ্ছে, বা আপনি মুন্সিগঞ্জে হচ্ছে, বিভিন্ন টুর্নামেন্টে আমি হয়তো সহযোগিতা করছি বা হেল্প করছি এখানে বসে থেকে। কিন্তু যখন আপনি বোর্ডের চেয়ারে যাবেন, চেয়ারটা ভাবতে হবে, তখন কিন্তু আপনি বড় চেয়ারে বসছেন, তখন কিন্তু সব বাচ্চারা আপনার, সব এলাকার বাচ্চারা আপনার, সবাই আপনার কাছে আশা করছে। সবাইকে সুষ্ঠু বন্টন করতে হবে, কারে কীভাবে করা যায়, প্রত্যেকটা জায়গায় লিগ কী করে করা যায়। এই যে ধরেন 15 বছর 10 বছর লিগ হয় না সব জায়গায়, কত যৌবন নষ্ট করেছেন আপনি হিসাব করেছেন? কত ছেলের যুবক সময়টা নষ্ট করেছেন, একদম পুরো ড্যামেজ করেছেন, কতগুলোকে নেশাতে পাঠিয়েছেন খেলাধুলা না হওয়ার জন্য। তো কারা দায়ী? এই সংখ্যা খুব বেশি হলে ধরেন হাতে গোনা 4-5টা করে লোক জড়িত। এরা কিন্তু বছরের পর বছর, 20 বছর 30 বছর করে থেকে যাবে, এদের কিন্তু চেঞ্জ নেই। এরা কিন্তু ওই ব্যবসা করেই যাবে, ইনকাম করে যাবে। কখন এনএসসি থেকে একটা ফান্ড আসবে, কখন বিসিবি থেকে একটা ফান্ড আসবে, কখন বাপুবে থেকে ফান্ড আসবে, এই ব্যবসা হচ্ছে এদের। এই জন্য আমি মনে করি যে পলিসি মেকিংটাতে যেতে হবে এবং আমাদের ভালো ভালো মানুষগুলোকে নিয়ে আসবো। আমি জানি না আমি ভালো কি খারাপ আমি জানি না, বাট ভালো ভালো মানুষ, আমি আশা করেছিলাম যে এই সরকার হয়তো ভালো ভালো মানুষগুলোকে পিক করে নিয়ে আসবে, বাট আমার কাছে একটু ধোঁয়ার মতো লাগছে। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে না, আমরা এখনও ওই স্বাধীনতাটা এখনও দেখতে পাই না, যে রাইট পিপলকে আসছে না। সবাই কি করে যেন মৌমাছির মতো সব ছেঁকে বসছে।